মাত্র এক সপ্তাহের মধ্যে সেনাবাহিনীতে আবার রদবদল হলো এবং গুরুত্বপূর্ণ অনেক পদে আবার নতুন মুখ এসেছে। কেন এত অল্প সময়ের মধ্যে তড়িঘড়ি করে এত রদবদল? এই রদবদলের পরবর্তী স্টেপ কি? তাহলে কি সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের বিদায় আসন্ন? আজকে এটা নিয়ে কথা বলবো, শেষ পর্যন্ত সাথে থাকবেন। নতুন যে পদগুলো দেখলাম, বিশেষ করে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে আনা হয়েছে, যিনি এনডিসির কমান্ড্যান্ট ছিল। কিউএমজি যিনি ছিলেন ফাইজুর রহমান, তাকে এনডিসিতে পাঠানো হয়েছে। ফাইজুর রহমানকে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করবার কথা ছিল, একদম শেষ মুহূর্তে সে নানানভাবে হাত পা ধরে সে এনডিসিতে রয়ে গেছে। এছাড়া আরো অনেক পদেই আপনারা জানেন যে পদায়ন হয়েছে। এই পদায়নের কনসিকুয়েন্স কি, এটা কিভাবে সেনা প্রধানকে এফেক্ট করতে পারে, সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো। 2024 সালের 5ই আগস্ট মনে আছে, এবং তখন থেকে আমরা দেখছি যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার খানের সাথে জামাতে ইসলামের আমির ডক্টর শফিক, তাদের যে সেক্রেটারি জেনারেল, এদের কিন্তু নিয়মিত যোগাযোগ, এবং প্রতি সপ্তাহে নিয়ম করে আমির এবং সেক্রেটারি জেনারেল তারা কিন্তু জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন এবং তারা সেই মিটিং এর সিদ্ধান্ত নিতেন। এবং আপনারা জানেন যে ডক্টর ইউনূসও জামাত প্রভাবিত সরকার ছিল, তো সব মিলিয়ে এই জেনারেল ওয়াকার জামাতকে কিভাবে ফেভার করতেন সেটা আপনারা দেখেছেন। আইসিটির যে চিফ প্রসিকিউটর ছিল অ্যাডভোকেট তাজুল ইসলাম, সেই তাজুল প্রতি সপ্তাহে জেনারেল ওয়াকারের সাথে মিটিং করতেন, ওয়াকারের বাসায় যেতেন এবং ওয়াকারের কাছ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসতেন কাকে কিভাবে সাজা দেওয়ার ব্যবস্থা করতে হবে, কাকে খালাস করতে হবে। এবং এই তাজুলকে দিয়েই এই অনেকগুলো ব্রিলিয়ান্ট আর্মি অফিসারকে আইসিটিতে নেওয়া হয়েছিল। এই আইসিটিতে নেওয়ারও একটা উদ্দেশ্য ছিল যে এদের সাজা দেওয়া হবে, এবং এদের বিরুদ্ধে অভিযোগ কি এরা ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের নাকি লোক। এবং বিশেষ করে ডিজিএফ এর যে পরপর 3জন ডিজি ছিল, তাদের উপরে বিশেষ আক্রোশ ছিল এই জেনারেল ওয়াকার খান এবং জামাতিদের, এবং তাদের যেভাবে হ্যারাস করা হয়েছে। এই যে আর্মিদের আইসিটিতে নেওয়া হলো, তারা তো সরকারি দায়িত্ব পালন করেছে। তাদের মধ্যে একজনকে এই যে রামপুরায় গোলাগুলির ভিডিও বানিয়ে সেখানে সাইমুলেশন অনেক কিছু করে এই প্রথম আলো ডেইলি স্টারদের সাথে মিলে রেদওয়ান নামে একজন লেফটেন্যান্ট কর্নেল ব্রিলিয়ান্ট জুনিয়র অফিসার, তাকে পর্যন্ত আইসিটিতে এমন ভাবে উপস্থাপন করলো মনে হলো সে খুব বড় দাগের খুনি। তো এইভাবে জেনারেল ওয়াকার কিন্তু একের পর এক গেম খেলে গেছে। দুর্নীতি দমন কমিশনে জেনারেল ওয়াকার ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসান নামে একজনকে কমিশনার পদে বসিয়েছেন। কে এই হাসান? সদ্য বিদায়ী যে সিজিএস ছিল লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, তার ছেলের সাথে এই ব্রিগেডিয়ার রিটায়ার্ড হাসানের মেয়ের বিয়ে হয়েছে। এই শামীম আর ওয়াকার মিলে হাসানকে দুদকে বসিয়েছে। সেখানে দুদকে বসিয়ে প্রাক্তন সেনা কর্মকর্তাদের নানা রকমের হ্যারাস করানো হয়েছে। সেটাও কিন্তু এই জেনারেল ওয়াকারের মেইন প্ল্যান। রাওয়া, আপনারা জানেন যে প্রাক্তন সামরিক অফিসারদের একটা অ্যাসোসিয়েশন, সেখানে যে সর্বশেষ নির্বাচন হলো, সেখানে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন কর্নেল রিটায়ার্ড মোহাম্মদ আব্দুল হক। তাকে চেয়ারম্যান বানানোর পেছনেও কিন্তু জেনারেল ওয়াকারের একটা হাত ছিল। এবং এখন তো দেখতে পাচ্ছেন যে জেনারেল ওয়াকার যে হককে বানিয়েছে, সেই কর্নেল হক কেরানীগঞ্জে জামাতের প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সেখানে পরাজিত হয়েছে। তার মানে জেনারেল ওয়াকারের একদম চারিপাশে জামাত। তারপরে আবার দেখেন, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে বলে এবি পার্টির মহাসচিব ফুয়াদ হুমকি দিয়েছে, কিচ্ছু হয়নি তার। সেদিনকের ছেলে হাসনাত আব্দুল্লাহ, সে থ্রেট করেছে, তার ছেলেপেলেরা স্লোগান দিয়েছে ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। মানে সেনাবাহিনীকে এইভাবে আক্রমণ করা, সেনা প্রধানের সাথে এই 2 দিনের পোলাকে তুলনা করা, আবার সেখানে হাসনাত হাসনাত, এটা যদি অন্য যে কোনো সেনা প্রধান হলে কি করতেন? এমন ব্যবস্থা নিতেন যে ওই ফুয়াদ হাসনাত আর জীবনে মনে হয় না মাথা তুলে দাঁড়াতে পারত। কিন্তু তিনি বললেন যে ওরা আমার সন্তান তুল্য, তিনি সবাইকে ক্ষমা করে দিলেন। এখন তো আমরা দেখছি এবি পার্টি বলেন, এনসিপি বলেন, এরা তো সব জামাতেরই এ টিম বি টিম। সুতরাং ঘুরে ফিরে সেই জামাতি ফুয়াদ, জামাতি হাসনাতকে তিনি ক্ষমা করে দিয়েছেন। এইভাবে ক্ষমা করে দিয়েছেন এবং তার নিয়োগকর্তা শেখ হাসিনার সরকারের সাথে তিনি কিন্তু নিয়োগ পাওয়ার 1.5 মাসের মাথায় পল্টি খেয়েছেন। তারপরে তিনি জামাতের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনার জন্য ডক্টর ইউনূস এবং তার প্রশাসন
উপদেষ্টা পরিষদের কয়েকজন সবাই একদম মানে গুটি একদম ফাইনাল করে ফেলছিল যে জামাত ক্ষমতায়। কিন্তু যখন গত বছরের 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে এলেন এবং তার আশাকে কেন্দ্র করে একটা শোডাউন হলো, বিএনপির মধ্যে একটা উজ্জীবন আমরা লক্ষ্য করলাম, তখন থেকেই কিন্তু জেনারেল ওয়াকার একটু একটু করে হাওয়া বদল দেখে তার অবস্থান বদলাচ্ছে। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়া মারা যাবার পরে যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছিল সারা দেশে, তখন তিনি আবার পোল্টি খেলেন বিএনপির দিকে, অর্থাৎ আওয়ামী লীগ থেকে জামাত, জামাত থেকে বিএনপি, কিন্তু পুরোটা বিএনপি না। সেই সময় জেনারেল ওয়াকার দুই নৌকায় পা রেখেছিলেন। যদি জামাত ক্ষমতায় আসে, জামাতের তো সে আছেই, আবার বিএনপি যেহেতু ক্ষমতায় আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হয়েছিল, অনেক জায়গায় আওয়ামী লীগ সমর্থন দিয়েছে, সনাতন ধর্মী ভোটাররা সমর্থন দিয়েছে, সব মিলিয়ে একটা সম্ভাবনা কিন্তু বাড়ছিল, যেহেতু ভোটের মাঠে আওয়ামী লীগ ছিল না এবং আওয়ামী লীগ ভোটারদের নির্বাচন বর্জনের জন্য আহ্বান জানিয়েছিল। তো সব মিলিয়ে যখন বোঝা যাচ্ছিল বিএনপি ক্ষমতায় আসবে, তখন কিন্তু জেনারেল ওয়াকার খান আবার পোল্টি খেয়েছে। এই যে বারবার পোল্টি খায়, এই যে লোভী, ক্ষমতা লোভী, নিজে শেখ হাসিনার আমলে 15 বছরের আমলে সর্বোচ্চ সুবিধাভোগী, তার মতো সুবিধা আর কোনো আর্মি অফিসার কোনোদিন পায়নি। 2024 সালের নির্বাচনকে বিতর্কিত বলা হয়, সেই নির্বাচনে সিজিএস হিসেবে জেনারেল ওয়াকার, তখন তিনি লেফটেন্যান্ট জেনারেল, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অথচ তার 7 খুন মাপ, সে ফ্যাসিস্টের দোষর না। তো এখন এই জেনারেল ওয়াকার এখনো সেনা প্রধান আছে, এটা নিয়ে কিন্তু বিএনপির ভেতরে আলোচনা চলতেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে জেনারেল ওয়াকারকে নিয়ে ভিন্ন মত রয়েছে। তারা মনে করে যে তার নিয়োগকর্তার সাথে বেইমানি করতে পারে, যে বারবার ক্ষমতার লোভে নিজের স্বার্থের জন্য পোল্টি খেতে পারে, সে বিএনপির মিত্র নাকি আসলে সুযোগ বুঝে বিএনপির বিরুদ্ধেও পোল্টি খাবে। এই জন্য জেনারেল ওয়াকার খানকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেবার ব্যাপারে আলোচনা চলছে। এবং এই যে সাম্প্রতিক যে রদ বদলগুলো হলো, এই রদ বদলের মধ্য দিয়ে কিছু জিনিস কিন্তু খুব স্পষ্ট হয়ে উঠেছে। জামাতপন্থী ফৈজুরকে সরিয়ে দেওয়া হলো, পাকিস্তানপন্থী কামরুলকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হ্যান্ডওভার করা হলো, সিজিএস হিসেবে আনা হলো লেফটেন্যান্ট জেনারেল মাইনুকে, কোয়ার্টারমাস্টার জেনারেল হিসেবে আনা হলো মাইনুর চেয়ে একটু সিনিয়র লেফটেন্যান্ট জেনারেল শাহিনকে। এবং এই পদায়নগুলো খেয়াল করলে বোঝা যায় যে কোনো দিন ওয়াকারকে মানে বিদায় দেবার আয়োজন সম্পূর্ণ হয়ে গেছে। যদি খুব তাড়াতাড়ি ওয়াকার চলে যায়, তাহলে তার রিপ্লেসমেন্ট কিন্তু করা হলো। আর যদি মনে করা হয় যে না, কয়েক মাস সময় নিয়ে ওয়াকারকে বিদায় জানানো হবে, সেই সেকেন্ড ব্যাকআপটাও কিন্তু এই রদবদলের মধ্য দিয়ে আয়োজন করা হয়েছে। এখন সবাই তাকিয়ে আছে এই মীর জাফর বেঈমান সেনাপ্রধান ওয়াকার খানকে কখন তারেক রহমান সরিয়ে দেন। এটি যেমন তার সরকারের নিরাপত্তার জন্য প্রয়োজন, তেমনি দেশের জন্য প্রয়োজন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।